আজ 18ই জানুয়ারি 2024। এখন বাজে সকাল 6:30। ক্যান্ডি থেকে রওনা দিলাম এই বাসে করে। যাব আজকে সিগিরিয়া রক ফোর্ট দেখতে। এখান থেকে ডাম্বুলা যাবে ডাইরেক্ট বাস, সিগিরিয়া আর এখানে নেই। ডাম্বুলা নেমে ওখান থেকে আবার আধ ঘন্টা লাগবে। চলো, ক্যান্ডি শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। পাহাড়ি শহর তো, উপর নিচে রাস্তা অনেক উঁচু নিচু আছে, কিন্তু খুব পরিষ্কার। শ্রীলঙ্কাতে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। কলম্বোতেও দেখলাম দারুণ পরিষ্কার। ক্যান্ডিও একটা পাহাড়ি শহর, কিন্তু দারুণ পরিষ্কার। রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। যাওয়ার পথে বাসের চাকায় একটু সমস্যা হয়েছে, তাই এই জায়গাটাতে এসে একটু দাঁড়িয়েছে, রিপেয়ারিং করছে। সিগিরিয়া যাওয়ার জন্য ডাম্বুলাতে এসে বাস চেঞ্জ করলাম। এখন 9:30 বাজছে। ক্যান্ডি থেকে আসতে 3 ঘন্টা লাগলো। সিগিরিয়া ল্যান্ড রক যেটা দেখতে এসছি এখানে, রাস্তা দিয়ে খানিকটা গিয়ে তারপরে সেখানে পৌঁছানো যাবে। প্রচুর পাখির ডাক আসছে। প্রচুর জঙ্গল, ঘন, সবই বড় বড় গাছ। বাহ, জঙ্গলটা দুর্দান্ত। এখানে জল জমে আছে, এখানে লেখা আছে কুমির থাকতে পারে এতে, স্নান করা মানা। লায়ন রকে ওঠার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। সিগিরিয়া মিউজিয়াম থেকে টিকিটটা পাওয়া যাবে। লায়ন রকে কিছু পেন্টিংস আছে, সেই পেন্টিংসগুলোরই ছবি এখানে। ওখানে ছবি তুলতে দেয় না। এই সিগিরিয়া লায়ন ফোর্ট, তার চারপাশ দিয়ে এরকম, সে আমাদের ওখানে যেরকম বলে পরীক্ষা কাটা, সে পরীক্ষা কাটা আছে রকের চারদিক দিয়ে। আর এই সামনে হচ্ছে রক। এমনিতেই একটা আনঅ্যাক্সেসিবল জায়গাতে এই দুর্গটা তৈরি করেছে, তারপরে আবার চারিদিক দিয়ে এরকম পরীক্ষা করে এই সমস্ত রুইন্সের কিছুটা থেকে গেছে।
এই ফোর্টের সবথেকে সিগনিফিকেন্ট জিনিস হচ্ছে ওই উঁচুতে ওয়াটার সাপ্লাই। এখানকার ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট সেই সময়তে দুর্ধর্ষ। এই ফোর্টটা তৈরি হয়েছিল 5th সেঞ্চুরিতে। সেই সময়তে এত সায়েন্টিফিক ওয়াটার ম্যানেজমেন্ট। এটাকে বলছে ওয়াটার গার্ডেন। এই চারিদিকে সেই সময়তে জলকে প্রিজার্ভ করে নিচে, সেখান থেকে একদম ওপরে সাপ্লাই দেওয়া। ইট দিয়ে বাঁধানো এই সোর্সগুলো। এই হচ্ছে সিগিরিয়া রক ফোর্টের Dzieciaczki, stańcie, odwróćcie się. সেই রক। আসলে এটা একটা ভলকানিক ইরাপশন থেকে এরকম একটা পাথর তৈরি হয়েছে, কারণ চারিদিকে সমস্ত ফ্ল্যাট, তার মাঝখানে হঠাৎ করে এরকম একটা 600 ফিট উঁচু, এবং এর ওপরে সেই দুর্গটা তৈরি করেছিল রাজা কাশ্যপ। রাজা কাশ্যপ যে গল্পটা আছে, যে তার বাবাকে হত্যা করে এবং ভাইয়ের থেকে বাঁচতে এইখানে এই রকের ওপরে ফোর্ট তৈরি করেছিল, এবং চারিদিকে দুর্ধর্ষ তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। কিন্তু ওর ভয়ে আবার ভাই ভারতবর্ষে পালিয়ে যায়, এবং এইখান থেকেই রাজা কাশ্যপ তার রাজত্ব চালায়। এখন এই 600 ফিট ওপরে ওঠার সিঁড়ি আছে, শুনেছি 1200 স্টেপ আছে। উঠবো ওপরে, দেখি কি আছে ওপরে। কিন্তু খুব ওয়েল মেনটেন। 5th সেঞ্চুরির একটা জিনিস এখনো যেভাবে মেনটেন ভাবাই যায় না। আর এটা হচ্ছে মোস্ট আইকনিক জায়গা শ্রীলঙ্কার ট্যুরিজমে। যে কোনো ট্যুরিজমের যে বৈশিষ্ট্যগুলো থাকে শ্রীলঙ্কার, তাতে এটা থাকবেই। সেইখানে এসে পৌঁছেছি, দারুণ লাগছে। এখানে রকের উপরে একটা কিসের ফরমেশন করা আছে। এদিকে একটা অক্টাগোনাল পন্ড আছে বলছে। এটা হচ্ছে অক্টাগোনাল পন্ড। কোনাগুলো কয়েকটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কোনার মধ্যে এই কোনাটা ছাপিয়ে গেছে জলে। এটা নামার ব্যবস্থা ছিল হয়তো, এখন নামা মানা। এই গাছটা অদ্ভুতভাবে আর একটা গাছ দুপাশ দিয়ে ঝুড়ির মতন নেমে উপরে উঠেছে। এখান পর্যন্ত আসতে বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে আসতে হচ্ছে। তারপরে ওই যে সামনে দেখা যাচ্ছে গুহার মুখটা, সেখান থেকে উপরের দিকে যেতে হবে। খানিকটা চড়ার পরে এখানে ফ্ল্যাট জায়গা আছে, অনেকেই বিশ্রাম নিচ্ছে। গরম আছে, একটু ছাওয়া হয়েছে, এটাই আরাম। রোদ থাকলে চলা মুশকিল। 10:30 বাজছে এখন।
এখানে জায়গায় জায়গায় বোর্ড লাগিয়ে রেখেছে, বলতার থেকে সাবধান, হল্লা করতে, কথা বলতে মানা, জোরে জোরে কথা বলা মানা। বলতে একবার এসে ধরলে তো হয়েছে। এখানে মেটাল সিঁড়ি তৈরি করেছে। বাঁদর আছে এখানে, এতটা উঠে পড়েছি, এখনো কোয়ার্টার এসছি। ওপর থেকে নিচে দেখা যাচ্ছে পুরো ফ্ল্যাটল্যান্ড, কোথাও কোনো রক স্ট্রাকচার আর নেই, ওই দূরে পাহাড়গুলো ছাড়া। আর মাঝখান থেকে এই বিশাল একটা পাথর ইরাপশনের ফলে গজিয়েছে। এখানে মেটাল সিঁড়ি করা সব। চলো এবার এই মেটাল সিঁড়িগুলো দিয়ে ওপরে যেতে হবে। এটা একেবারে খাড়াই। Pak die jouw gsm uit. যাওয়ার পথে সব হাফ হয়ে এসছি আমরা। এই সামনে দুটো থাবা দেখা যাচ্ছে, এই দুটো সিংহের থাবা বলছে। এটার থেকেই নাম হচ্ছে লায়ন্স রক। একেবারে ইনট্যাক্ট আছে এখনো। আর এই যে গা দিয়ে সিঁড়ি, লোহার স্ট্রাকচার উঠে গেছে, ওই যে সবাই উঠছে ওপরে। ওই টপে লোক দাঁড়িয়ে আছে, ওই পর্যন্ত যেতে হবে। ওর থেকে আর একটা টপ আছে ভেতরের দিকে। এই হচ্ছে একটা পা। এখান দিয়ে স্টেয়ারকেস, আর এদিকে একটা পা। আর এই হচ্ছে উপরে উঠে যাওয়ার রাস্তা। এবার লোহার সিঁড়িতে ওঠা শুরু করলাম। এই যে নিচে যেগুলো স্টেপের মতন বলছিলাম, এই যে সাইড দিয়ে কাটা আছে, এগুলো সেই সময়কার ড্রেনেজ সিস্টেম। আর সাইডে এই যে এগুলো স্টেপের মতন করা আছে, এটা বোঝা যাচ্ছে না, ড্রেনটা বোঝা যাচ্ছে পরিষ্কার। সেই সময় তো উঠতো কিভাবে? এখন তো লোহার সিঁড়ি। ও জঙ্গল চারিদিকে। সামনে যে ওই রকটা দেখা যাচ্ছে, ওটাতেও ওঠার ব্যবস্থা আছে। এই যে এখানে ড্রেনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটুকু সিঁড়ির মধ্যেই আপ ডাউন হচ্ছে, তো মেঘলা আছে বলে তাও খানিকটা আরাম হচ্ছে। উঠে পড়েছি, আর এই একটা লেভেল গেলেই পৌঁছে যাব। এর উপরে আর একটা লেভেল আছে, দেখাচ্ছি।
লেভেলটাই হচ্ছে হাইয়েস্ট লেভেল। এইটা হচ্ছে একেবারে টপ লেভেল। আর ওপর থেকে এরকম 360 ভিউ। বাহ, দারুণ লাগছে। কিন্তু রোদটা না থাকাতে আরো বেশ সুবিধা হয়েছে ছাওয়ার মধ্যে দিয়ে, যদিও গরম খুব, উঠতে গিয়ে আরো বেশি গরম লেগে গেল। ওই যে ড্রেনেজ সিস্টেমের কথা বলা হচ্ছিল, ওই যে ওখানে জল জমিয়ে রাখার রিজার্ভারগুলো, ওখান থেকে এই প্যালেসে জল সাপ্লাই হতো। 5th সেঞ্চুরিতে রাজা কাশ্যপ এইখানে রাজত্ব করার পরে, তার মারা যাওয়ার পরে দীর্ঘদিন এইখানে আর কোনো রকম কেউ বসবাস করেনি। 7th 8th সেঞ্চুরিতে বুদ্ধিস্ট লামারা এসে এখানে আবার তারা থাকতে শুরু করে। তারা দীর্ঘ কয়েক শতাব্দী থাকার পরে এই জায়গা ছেড়ে চলে যায়। Seasons and no rainy season, the level changes. And The king rule in right of the top, just the rainy season. They come to dry season, he back to the bottom. Or the summer palace. এই যে এই রিজার্ভারগুলোতে রেন ওয়াটার প্রিজার্ভ করার ব্যবস্থা, এখনো প্রচুর জল আছে টলটলে। আর সেই সময়তে যাওয়ার যে স্টেয়ার্সগুলো ছিল ওগুলো এখনো পরিষ্কার আছে। ঘরের স্ট্রাকচারগুলো বোঝা যাচ্ছে, প্লিন্থ এরিয়াটা বোঝা যাচ্ছে। এর ওপরটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা। এখানে কুকুরগুলো উঠে এসছে মানুষের সাথে সাথে। ওই সিঁড়িগুলো দিয়ে উঠছে কি করে? দিকটা দেখা হলো, এবারে আবার ওই রাস্তা দিয়ে নেমে সিঁড়ির মাঝখান থেকে কেভ আছে পেছনের দিকে, সেই কেভের দিকে যাওয়া যাবে। কেভের মধ্যে কিছু পেন্টিংস আছে, দেখতে দেবে কিনা জানি না। সিগেরিয়া রক ফোর্ট বা লায়ন রক, এটা সম্বন্ধে বহু জায়গাতে পড়েছিলাম, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি। আজকে সেই রকের একদম টপে এখন দাঁড়িয়ে আছি। দারুণ লাগলো এখানটা ঘুরে। সব থেকে ভালো লাগছে এখানে ন্যাচারাল পরিবেশের মধ্যে, এখানে কোনো রকম পলিউশনের ব্যাপার নেই। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, ওয়েটল্যান্ড আছে কিছু, দূরে পাহাড়। এবার নিচের দিকে নেমে যাবো, ইচ্ছা আছে এখান থেকে ডাম্বুলা যাবো। ডাম্বুলাতে কেপ টেম্পল আছে, কেপ পেন্টিংস আছে তার মধ্যে। সময় হচ্ছে কিনা দেখি, চলো এইবার নেমে যাবো। এটা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ছে। এই সাইডের দিকটা
ওয়ালের গায়ে কিছু সংস্কৃতে লেখা ছিল, এখন নষ্ট হয়ে গেছে। এই যে 56, 57, 58 এরকম নাম্বারিং করা আছে। এখানে কিছু ফ্রেস্কোসও ছিল, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এটাকেই বলছেন মিরর ওয়াল। এখানে এত গ্লেজড ছিল, এগুলোতে নিজের ছায়াও দেখা যেতে পারত। এই ওপরটা থেকে নেমে এলাম এতটা পর্যন্ত। এইবারে এক্সিট হচ্ছে এইটা। এই পাহাড়ের একদম গা দিয়ে এরকম ফ্ল্যাটস পেতেছে, সাইডে রেলিং। এদিক দিয়ে গিয়ে একটা গুহা আছে, মিরর ওয়াল আছে। এখানটাকে বলছে কোবরা হেড। এটা 3 থেকে 1 সেঞ্চুরি বিসি সেই সময়কার। এর মধ্যে কিছু ফ্রেস্কো আছে, নষ্ট হয়ে গেছে। যেরকম আমরা এখন গিয়ে গুহাটাতে ঢুকলাম, একদম অজন্তার যেরকম আঁকা আছে সেই রকমই। এখানকারগুলো বাইরের দিকে এক্সপোজ, নষ্ট হয়ে গেছে, অল্প অল্প বোঝা যাচ্ছে এখনো। সিগিরিয়া রক টেম্পল দেখে আমি ডাম্বুলাতে এসেছি। ডাম্বুলাতে এসে এখান থেকে একটা টুকটুক নিয়েছি। এখানে অটোতে টুকটুক করে নিয়ে যাচ্ছি ডাম্বুলার রক ক্রেপ দেখতে। ওখানে কেভের মধ্যে প্রচুর পেন্টিং, স্ট্যাচু, এই সমস্ত আছে। ওই ফার্স্ট সেঞ্চুরি বিসি কেভ এটা। শ্রীলঙ্কা অনেক সবুজ, প্রচুর গাছ। এটা হচ্ছে ডাম্বুলার রক টেম্পল। একটা টিকিট নিলাম 2000 টাকা, লঙ্কান টাকা। তার মানে আমাদের 500 টাকা প্রায়। শ্রীলঙ্কাতে প্রতিটা দর্শনীয় জায়গাতেই টিকিটের ব্যবস্থা আছে এবং ভালো রেট। এটা এরকম সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে গেছে। ডাম্বুলা গোল্ডেন কেভ, এটাকে গোল্ডেন কেভও বলছে। এখানে কেভ প্রচুর আছে, কিন্তু সবকটা কেভই ওপেন নয়। তার মধ্যে মেনলি 5টা কেভ ওপেন, আর 153টা বুদ্ধদেবের মূর্তি আছে। 3টে মূর্তি আছে এখানকার রাজাদের, আর 4টে আছে হিন্দু দেবতার মূর্তি। এটা একটা ফার্স্ট কেভ। এখানে মনে হচ্ছে সুবর্ণ বুদ্ধ। ওরে বাবা, দেওয়ালের গায়ে অজন্তার মতন ছবি আছে, বুদ্ধ মূর্তি। অপূর্ব মূর্তিটা। ফার্স্ট সেঞ্চুরি বিসি। এখানে বুদ্ধদেবের একটা বসা মূর্তি, একটা দাঁড়ানো মূর্তিও আছে। আর দেওয়ালের গায়ে বুদ্ধদেবের নানান রকম ছবি করা আছে। গুহার উপরে এখানে একটা চড়তেন করা, আর এই লম্বা প্যাসেজ। ওয়াও, ওরে সাবাস। এতে মনে হচ্ছে ছাদে চাঁদোয়া পেতে দিয়েছে। গোটা ছাদটাতে বুদ্ধদেবের ছবি করা, ধ্যান মূর্তি, এবং সম্পূর্ণ দেওয়ালে বিশাল বড় গুহা। এখানেও একটা দাঁড়ানো এবং বুদ্ধদেবের শোয়া মূর্তি আছে। ওই যেটা তখন বলছিলাম,
যেখানে 153টা বুদ্ধদেবের নানান রকম মূর্তি আছে, এই সবগুলো ছোট বড় সবগুলোকে ধরে। বাহ, 2700 বছর আগেকার এই আঁকা এখনো এইভাবে নষ্ট হয়ে যাওয়ার পরেও এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক মনে হচ্ছে যেন উপর থেকে একটা চাঁদোয়া পেতে দিয়েছে, মন্দিরে যেমন দেয়। অপূর্ব। আমার আজকে এখানে আসার প্ল্যান ছিল না, সিগিরিয়াতে তাড়াতাড়ি হয়ে গেল বলে ডাম্বুলা কেভটা দেখতে এলাম, না আসলে ভুলই হতো। অপূর্ব। কত বড় গুহাটা। এই মূর্তিগুলোর ধরন সবকটা একই, বসে থাকা মূর্তিগুলো একই রকম দেখতে। এখানে একটা চড়তেন, তার পাশ দিয়েও মূর্তি, আর ওই পাশে যেটা বলছিলাম যে হিন্দু দেবতার মূর্তিও আছে এখানে। তো এটা নারায়ণ মূর্তি বলেই মনে হচ্ছে। বিষ্ণু বিষ্ণু আছে আর গণেশের মূর্তি আছে। গণেশের মূর্তি এখনো দেখতে পাইনি। এইটার একটা গুহার এন্ট্রান্স। প্রতিটা গুহাতেই একটা করে বুদ্ধদেবের সাহিত্য মূর্তি আছে, আর এই একই ধরনের বসে থাকা মূর্তিগুলো, বসে এবং দাঁড়িয়ে থাকা। বুদ্ধদেবের এইরকম মূর্তি। এটা হলো 5 নম্বর গুহাটা। এখানকার ছবিগুলো খুব পরিষ্কার, সব থেকে বেশি পরিষ্কার ছবিগুলো এখানেই। মাঝে একটা চড়তেন আছে। এই যে পেছনের বড় বড় ছবিগুলো একদম পরিষ্কার এসছে। এখানেও একই মাপের বুদ্ধদেবের মূর্তি প্রত্যেকটা গুহা। এটাই লাস্ট কেভ দর্শনার্থীদের জন্য। এখানেও বিশাল সাহিত্য মূর্তি। ভগবান ঘুমিয়ে পড়ছে কেন বারবার? তো এই দাম্বুলা গোল্ডেন গুহা কেভ কমপ্লিট হলো দেখা। চলো ওম মণিপদ্মে হোম। ডাম্বুলা গোল্ডেন কেভ টেম্পল দেখা শেষ করলাম। এবার ডাম্বুলাতে ফিরে যাব, গিয়ে ওখান থেকে ক্যান্ডি ব্যাক করব। আজকের ভিডিও এই পর্যন্তই।